মণ্ডলী, আপনাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মা ও শিশু বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। আজ বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শৈশবের নৈতিক শিক্ষায় দুর্নীতি প্রতিরোধের সেরা উপায়। বিষয়ের পক্ষে বলবে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, ঢাকা, এবং বক্তারা হলো মেহেরাব শাহরিয়ার, আবরার ফায়াজ এবং এদের দলনেতা মোহাম্মদ মিহসান বিন মাকসুদ। অপরদিকে বিষয়ের বিপক্ষে বলবে আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, বাজিতপুর, কিশোরগঞ্জ, এবং বক্তারা হলো ফাহিম রাফাত, মাহমুদুর রহমান নাবিল এবং এদের দলনেতা আজরান কারিমা। সুধী, সম্মানিত বিচারক মণ্ডলীর প্যানেলে আজ উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিতার্কিক মীর মাসরুর জামান, বিশিষ্ট বিতার্কিক ফারহানা ওয়াই বাতেন এবং বিশিষ্ট বিতার্কিক ডক্টর সুদীপ দাশগুপ্ত। অনুষ্ঠানটি সভাপতিত্ব করার জন্য আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন বিশিষ্ট বিতার্কিক এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব আবু হেনা মোর্শেদ জামান। আমি এখন শ্রদ্ধেয় সভাপতিকে অনুষ্ঠানটি পরিচালনা করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা বিতর্ক শুরু করছি পক্ষ দলকে দিয়ে। আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ঢাকার প্রথম বক্তা মেহরাব শাহরিয়ার, তাকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকের বিতর্ক মঞ্চে নির্ধারিত বিষয়টি হলো শৈশবের নৈতিক শিক্ষায় দুর্নীতি প্রতিরোধের সেরা উপায়। পক্ষে অবস্থান করছি। প্রথমে চলে যাই সংজ্ঞায়নে। শৈশবের সংজ্ঞায়নে যদি আসি, তাহলে ইউনিসেফের তথ্য মতে জন্মের পর থেকে কৈশোর বা বসন্তীকালের পূর্ব পর্যন্ত সময়কে শৈশব বলে এবং জন্ম থেকে 12 বছর সময় পর্যন্ত সময়কে শৈশবকাল বলা হয়। এখন আসি নৈতিক শিক্ষার সংজ্ঞায়নে। নৈতিক শিক্ষা হলো নীতি ও আদর্শ সম্পর্কিত শিক্ষা, যা মানুষের জীবন ব্যবস্থাকে করে তোলে সুন্দর, নির্মল ও রুচি স্নিগ্ধ। সমাজবিজ্ঞানী জন ব্রডলির মতে নৈতিক শিক্ষার দুটি ধারা রয়েছে, একটি হলো স্থানিক, অপরটি হলো সার্বজনীন। যেহেতু আজকের বিতর্কটি দুর্নীতি নিয়ে, তাই আমরা সার্বজনীন ধারা নিয়ে কথা বলবো, যার মধ্যে রয়েছে মানবীয় বৈশিষ্ট্যের শিক্ষা, যেমন সততা, সত্যবাদিতা ইত্যাদি। দুর্নীতির সংজ্ঞায়নে যদি আসি, তাহলে সোশ্যাল ওয়ার্ক ডিকশনারি অনুযায়ী রাজনৈতিক ও সরকারি প্রশাসনে ভয় প্রদর্শন, প্রভাব বিস্তার ও ব্যক্তিবিশেষকে সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষমতার অপব্যবহার দ্বারা ব্যক্তিগত সুবিধা অর্জনই হলো দুর্নীতি। আর প্রতিরোধ বলতে নতুন করে কেউ যাতে দুর্নীতিগ্রস্ত হয়ে না পড়ে, অর্থাৎ এর বিস্তার থামানোকে বোঝাবো। সংজ্ঞা অনুযায়ী যারা ইতোমধ্যে দুর্নীতিগ্রস্ত, তাদের প্রতিকারের জন্য নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। কিন্তু আজকের বিতর্ক দুর্নীতির প্রতিরোধ নিয়ে আমরা আলোচনা করব, প্রতিকার সংক্রান্ত পদক্ষেপ নিয়ে নয়। সেরা উপায় বলতে দুর্নীতি প্রতিরোধের সর্বোত্তম প্রক্রিয়াকে বোঝাচ্ছি, অর্থাৎ এমন একটি প্রক্রিয়া যা দুর্নীতি প্রতিরোধের সর্বোত্তম ভূমিকা রাখবে। আর এই প্রত্যয় বলতে বোঝানো হয়েছে যা মূল থেকে বা গোড়া থেকে কাজ করে, অর্থাৎ সর্বোত্তম উপায় হলো নৈতিক শিক্ষা। আজকের বিতর্ক আমাদের প্রমাণের ক্ষেত্রগুলো হলো: 1, ব্যক্তি জীবনে দুর্নীতি প্রতিরোধে নৈতিক শিক্ষার ভূমিকা; 2, সামাজিক ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে নৈতিক শিক্ষার ভূমিকা; 3, রাষ্ট্রীয় ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে নৈতিক শিক্ষাই সেরা উপায় হিসেবে কাজ করে। ফরাসি শিশু মনোবিজ্ঞানী জা পিয়াজের মতে গর্ভ থেকে 5 বছর বয়সের মধ্যে শিশুর মস্তিষ্কের 80% বিকাশ ঘটিত হয়। এ সময় কোনো শিশু কোনো কিছু যদি ভালোভাবে আয়ত্ত করতে পারে, তাহলে তার প্রভাব তার ভবিষ্যৎ জীবনের কর্মক্ষেত্রেও পড়ে। যে সমস্ত পরিবারে বাবা মা ব্যবহারিকভাবে শিশুকে নৈতিক শিক্ষা প্রদান করেন, সেই সমস্ত পরিবারের শিশুরা কখনোই দুর্নীতি পরায়ণ হয় না। সেভ দ্য চিলড্রেন্সের একটি তথ্য মতে কনভেনশনাল এজ, অর্থাৎ 6 থেকে 14 বছর বয়স পর্যন্ত শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত শিক্ষাদান শিশুর অভ্যন্তরীণ পরিবর্তন ও নৈতিক শিক্ষার ভিতকে মজবুত করে। এই কারণেই বিদ্যালয়ে সততা স্টোর চালু করে শিক্ষার্থীর নৈতিকতা চর্চার দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। অভ্যন্তরীণ পরিবর্তন না হলে কিন্তু মানুষ বাহ্যিক জীবনে দুর্নীতি করবেই, আর এই অভ্যন্তরীণ পরিবর্তন ঘটাতে পারে নৈতিক শিক্ষাই। তাই বলা যায় নৈতিক শিক্ষাই দুর্নীতি প্রতিরোধের সেরা উপায়। ধন্যবাদ। পক্ষ দলের প্রথম বক্তার পর বিপক্ষ দলের প্রথম বক্তা আসবে তাদের তর্ক নিয়ে। ফাহিম রাফাত, আফতাব উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, বাজিতপুর, কিশোরগঞ্জের ছাত্র। ফাহিম। বিষয় নির্ধারণ করা হয়েছে শৈশবের নৈতিক শিক্ষাই দুর্নীতি প্রতিরোধের সেরা উপায়। বিপক্ষে বলছি, আজকের বাংলাদেশকে দুর্নীতির করাল গ্রাস থেকে দূর করতে হলে আমাদের প্রথমেই জানতে হবে বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতি বিস্তারের মূল কারণগুলো কি। রাষ্ট্রপতির কাছে পেশ করা 2019 সালের বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে সরকারি ব্যবস্থাপনায় গলত দুর্নীতি বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। এর পাশাপাশি লোভ, উচ্চবিলাসী মনোভাব, মর্যাদা ও প্রতিপত্তি লাভের আশা, চাকরির বাজারে ভালো চাকরি লাভের আশা, দুর্নীতি সহায়ক পরিবেশ সৃষ্টি, স্বজনপ্রীতি ও পৃষ্ঠপোষকতা, সচেতনতা ও সুশিক্ষার অভাব ইত্যাদি দুর্নীতি বৃদ্ধির
প্রতিরোধের অন্যতম প্রধান কারণ। এই সকল কারণসমূহকে প্রতিরোধ করার ক্ষেত্রে ওয়ার্ল্ড ব্যাংকের তথ্য মতে যে সকল জিনিসগুলো অন্যতম প্রধান ভালো ভূমিকা পালন করে সেগুলো হচ্ছে সম্পদের অসম বন্টন ও দারিদ্র্য দূরীকরণ, নাগরিকের ক্ষমতায়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠা, অধিক দুর্নীতিগ্রস্ত প্রশাসন ও অর্থ ব্যবস্থাপনা পুনর্গঠন, দুর্নীতিগ্রস্ত আসামিদের সহজ মুক্তির পথ বন্ধ করা, বিদেশে অর্থ পাচার ও বিদেশ পলায়ন রোধ করা, আইনের জটিলতা হ্রাস, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, তথ্য যোগাযোগ প্রযুক্তির সদ্ব্যবহার নিশ্চিত করা। আমরা যদি তথ্য যোগাযোগ প্রযুক্তির সদ্ব্যবহার নিশ্চিত করার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বর্তমান বাংলাদেশে ইভিএম, ডিজিটাল পাসপোর্ট, ডিজিটাল এনআইডি, ডিজিটাল বার্থ সার্টিফিকেট, ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি বাস্তবায়নের ক্ষেত্রে অনেক ধরনের দুর্নীতি হচ্ছিল, যা বর্তমানে অনেক ক্ষেত্রে হ্রাস করা সম্ভব হচ্ছে। ইত্যাদি বাস্তবায়নের ফলে বর্তমানে বাংলাদেশে গুড গভর্নেন্স তথা সুশাসন প্রতিষ্ঠিত হচ্ছে এবং এই সকল পদক্ষেপকে একীভূত করার ক্ষেত্রে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সেরা উপায় হিসেবে কাজ করে তা হচ্ছে যথাযথ আইন, তার প্রণয়ন, বাস্তবায়ন এবং আইনের অনুশাসন। বর্তমান বাংলাদেশে যদি যথাযথ আইন, তার প্রয়োগ এবং বাস্তবায়ন করা সঠিকভাবে সম্ভব হয় তাহলে বর্তমানে বাংলাদেশের মানুষের মধ্যে মূল্যবোধ সৃষ্টি হবে, স্বচ্ছতা এবং জবাবদিহিতার সৃষ্টি হবে, সুশাসন প্রতিষ্ঠিত হবে এবং সর্বোপরি একটি আদর্শ রাষ্ট্র গঠিত হবে। যদি আমরা মূল্যবোধ সৃষ্টির ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বর্তমান বাংলাদেশের সচেতন নাগরিক থেকে শুরু করে উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের বক্তৃতা, লিফলেট ইত্যাদি বিতরণের মাধ্যমে জনগণের মাঝে একটি জনসচেতনতা সৃষ্টি করছে এবং এই জনসচেতনতার বশবর্তী হয়ে শৈশবে শিশুরা তাদের নৈতিক শিক্ষার বিস্তার ঘটাচ্ছে। যেখানে শৈশবের নৈতিক শিক্ষার বিস্তার ঘটছে কেবলমাত্র যথাযথ আইন, তার প্রয়োগ এবং বাস্তবায়নের মাধ্যমে, সেখানে যথাযথ আইন প্রণয়ন, তার বাস্তবায়ন ছাড়া কিভাবে শৈশবের নৈতিক শিক্ষাই একমাত্র দুর্নীতি প্রতিরোধের সেরা উপায় তা সত্যি আজ আমার বোধগম্য নয়। এবং তিনি বলে গেলেন সততা স্টোরের নৈতিকতার পরীক্ষার কথা। সততা স্টোরের নৈতিকতার পরীক্ষা হচ্ছে কিন্তু তা যথাযথ আইনের মাধ্যমে, অর্থাৎ সীমারেখা ঠিক করা না থাকার কারণেই কিন্তু আজ তারা দুর্নীতি করার সুযোগ পাচ্ছে। এবং যদি যথাযথ আইন এবং তার বাস্তবায়ন সঠিকভাবে প্রণয়ন করা সম্ভব হতো তাহলে কিন্তু তারা কখনোই এই দুর্নীতির সম্মুখীন হতো না। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। আমরা এখন শুনবো পক্ষ দল অর্থাৎ আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের দ্বিতীয় বক্তা আবরার ফাইয়াজের বক্তব্য। আবরার। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শৈশবের নৈতিক শিক্ষায় দুর্নীতি প্রতিরোধের সেরা উপায়। মাননীয় সভাপতি পক্ষ দল আমাদেরকে অনেকগুলো পদক্ষেপের কথা বললেন যেগুলো আমরা দুর্নীতি প্রতিরোধে গ্রহণ করতে পারি, কিন্তু নৈতিক শিক্ষার থেকে কেন এগুলো বেশি গুরুত্বপূর্ণ অথবা কোন উপায়টি সেরা সেই জিনিসটি তারা আমাদেরকে দেখিয়ে যেতে পারলেন না। ভারতের পত্রিকা হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন মতে 27.3% শিক্ষার্থীদের পরীক্ষায় ভালো ফলাফল করতে একই প্রতিষ্ঠানের শিক্ষকের নিকট প্রাইভেট পড়তে হয়। আবার আনন্দবাজার পত্রিকার তথ্যানুযায়ী ভারতীয় বাজেট 2020-21-এ শিক্ষা খাতে 99,300 কোটি রুপি বরাদ্দ থাকা সত্ত্বেও পাঞ্জাব ও উত্তরাখণ্ডের কিলা রায়পুর, চপ্তা ও কানাতালে এ অর্থ পৌঁছেছে নামমাত্র। কিন্তু শিক্ষা তো যে কোনো সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। শিক্ষাই তো জাতির মেরুদণ্ড। জাতির ভবিষ্যৎ, উন্নতি অবনতি সবই তো নির্ভর করে বর্তমান শিক্ষার্থীদের উপর। এ কথা জানা সত্ত্বেও কিছু দূষিত মনের মানুষ শিক্ষার্থীদের এই মেরুদণ্ডে ফাটল ধরায় ও দেশের অগ্রগতি ব্যাহত করে। এর কারণটি কি? তাদের কি কোনো বাহ্যিক কিছুর অভাব ছিল? না মাননীয় সভাপতি, ছিল না। তাহলে কেন এই দুর্নীতি? আসলে এর কারণটি হলো লোভ, যার সৃষ্টি হয় নৈতিকতার অভাব থেকে। এবারে স্বাস্থ্যক্ষেত্রের দিকে আলোকপাত করি। মাননীয় সভাপতি, বিশ্বের সব দেশে স্বাস্থ্যক্ষেত্রকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, তাই স্বাস্থ্যক্ষেত্রে সকল ডাক্তার ও কর্মচারীদের যথেষ্ট বেতন ও ভাতা নিশ্চিত হয়। এরপরও দেখা যায় কিছু কিছু হাসপাতালে ভর্তি আমরা সবাই জানি। আসলে তাদের এই দুর্নীতির মূলে রয়েছে লোভ, লোভ এবং আরো লোভ। এই লোভ থেকে তো আমাদের বাঁচতে হবে, তাহলে এর উপায়টি কি? এর উপায়টি হলো শৈশবের নৈতিক শিক্ষা। এই নৈতিক শিক্ষার অভাব ছিল বলেই দুর্নীতি করার সময় তাদের বিবেক তাদের কোনো বাধা দেয়নি। তাই এই নৈতিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে বাংলাদেশ সরকারও বর্তমানে জাতীয় শুদ্ধাচার কৌশলের মতো পদক্ষেপ গ্রহণ করেছে, যার মূল লক্ষ্যই হলো নৈতিকতার চর্চা বৃদ্ধি ও এর মাধ্যমে দুর্নীতি কমানো। সুতরাং মাননীয় সভাপতি, দুর্নীতি প্রতিরোধে নৈতিক শিক্ষার থেকে কেন সেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিসটা আমাদেরকে দেখিয়ে যেতে পারেনি। ধন্যবাদ। বিপক্ষের দ্বিতীয় বক্তা মাহমুদুর রহমান নাবিল, কিশোরগঞ্জ আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। আজকে যদি আমরা লক্ষ্য করি, একটি শিশু কখনোই শৈশবে দুর্নীতি করবেন না। মেনে নিলাম নৈতিক শিক্ষায় আদর্শিত হয়ে একটি শিশু কর্মক্ষেত্রে প্রবেশ করলো, কিন্তু মাননীয় সভাপতি সেই কর্মক্ষেত্র যদি দুর্নীতিগ্রস্ত থাকে তখন সেই শিশুটি 10 চক্রে ভগবান বোধ না হয়ে পারবে না। এর জন্য মাননীয় সভাপতি www.careereddict.com এর করা এক প্রতিবেদনে বলা হয়েছে দুর্নীতি প্রতিরোধ করার জন্য আমাদেরকে প্রথমেই দুর্নীতিমুক্ত কর্মক্ষেত্র প্রতিষ্ঠা করতে হবে। তথ্যসূত্র www.careereddict.com। এরপর মাননীয় সভাপতি, একটি প্রতিষ্ঠানে একটি কর্মী যদি প্রতি সপ্তাহে একটি মিটিংয়ের মাধ্যমে তার নিজ সত্তাকে তার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে তুলে ধরেন তাহলে তার মধ্যে একটি জবাবদিহিতার সৃষ্টি হবে, যার ফলে সে কখনোই দুর্নীতি করতে পারবে না। ঠিক এভাবে কিন্তু দুর্নীতি অনেকাংশে হ্রাস করবে। মাননীয় সভাপতি, আমাদের দেশের প্রতিষ্ঠান
প্রতিষ্ঠান সময় যদি আমরা লক্ষ্য করি, ঊর্ধ্বতন কর্মকর্তা সমূহ স্বাক্ষর প্রমাণের অভিযোগ না থাকার কারণে অনেক ছোট ছোট দুর্নীতিকে তারা মেরে উড়িয়ে দেন। এক্ষেত্রে যদি সকল দুর্নীতি অভিযোগ সমূহ তারা গ্রহণ করেন এবং উপযুক্ত ব্যবস্থা নেন, তাহলে কিন্তু দুর্নীতি অনেকাংশেই হ্রাস পাবে। প্রতিপক্ষ দলের বক্তা বলে গেছেন সমাজের সকলকে নৈতিক করার কথা। মাননীয় সভাপতি, এক্ষেত্রে কাজ করছে কে? অবশ্যই দেশের আইন, কারণ দেশের আইন প্রতিষ্ঠিত হয়েছে সবাইকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। আর একজন সুনাগরিক অবশ্যই নৈতিক হবে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দল দ্বিতীয় বক্তা শার্লক হোমসকে এনেছিলেন, কিন্তু প্রতিপক্ষ দল দ্বিতীয় বক্তা লক্ষ্য করুন, আপনার শার্লক হোমস আপনাকে কেবল প্রশ্নের উত্তর দিবে, দুর্নীতি প্রতিরোধ করতে পারবে না। দুর্নীতি প্রতিরোধ করার জন্য আপনাকে অবশ্যই দেশের সরকারের কাছে দিতে হবে এবং সরকারের প্রণীত আইন তার প্রয়োগ ও তার বাস্তবায়নের মাধ্যমে আপনি দুর্নীতি প্রতিরোধ করতে পারবেন, শার্লক হোমসের মাধ্যমে নয়। তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে একটি আদর্শ রাষ্ট্র গঠন যদি সম্ভব হয়, সেই রাষ্ট্রে অবশ্যই আইনের যথাযথ প্রয়োগ ও তার বাস্তবায়ন হবে। ঠিক তখনই গড়ে উঠবে 18 কোটি বাঙালির দেখা সোনার বাংলা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। এখন দলনেতাদের পর্ব। আমন্ত্রণ জানাচ্ছি পক্ষ দলের দলনেতা মোহাম্মদ মিহসান বিন মাকসুদকে। আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ছাত্র মিহসান। পক্ষদল প্রথম থেকে আমাদেরকে আইনের বাস্তবায়ন, তত্ত্বাবধান, সম্পদের সুষম বন্টন, পর্যালোচনা অনেকগুলো উপায়ের কথা বলে গেলেন। প্রশ্ন হচ্ছে, এতগুলো উপায়ের মাঝে কেন কোন উপায়টা আমার নৈতিক শিক্ষা মানুষকে দেওয়ার চেয়ে কেন বেশি উত্তম বা কেন সর্বোত্তম, সে ধরনের কোনো কথা তারা আজকে আমাদেরকে বলে যাননি। এবং তারা আজকে আমাদেরকে এটাও বলে যাননি কেন নৈতিক শিক্ষা অন্য প্রত্যেকটি উপায়ের থেকে কম গুরুত্বপূর্ণ বা উত্তম নয়। আমরা বিশ্বাস করি এই আইনের বাস্তবায়ন যদি আমাদের করতে হয়, যারা বাস্তবায়ন করবেন তাদেরকেও আজকে নৈতিক হতে হবে, যারা তত্ত্বাবধান করবেন তাদেরকেও আজকে নৈতিক করতে হবে। যেই প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানে ব্যক্তিটি কাজ করছেন, সেই প্রতিষ্ঠানের যিনি সবচেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তা, তাকেও আজকে নৈতিক হতে হবেন। নইলে আপনার যে তত্ত্বাবধান করবে এই মানুষটাই তো অনৈতিক, তখন আপনার সেই নৈতিকতা বিবর্জিত একটি প্রতিষ্ঠানে আপনি যতই পর্যালোচনা করুন, যতই সম্পদের সুষম বন্টন করুন, আপনার কখনোই সেখানে দুর্নীতিটা বন্ধ হবে না। আমরা বিশ্বাস করি যখন কিনা প্রত্যেকটি মানুষ দুর্নীতিমুক্ত হতে হবে, তখন তাদের নৈতিক শিক্ষাটা দরকার হবে। ফিফার সাবেক প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটার, তিনি কিন্তু ফিফা হচ্ছে ফুটবল জগতের সবচেয়ে বড় একটি প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ছিলেন তিনিও তখন ঘুষ নেওয়ার দায়ে পদত্যাগ করতে হয়েছেন। এই এত বড় একটা প্রতিষ্ঠানে থেকে যখন একজন মানুষ, যেখানে কিনা অনেক আইন রয়েছে, তাকেও যখন বহিষ্কৃত হতে হয়, তখন সেখানে দেখা যায় যে সম্পদের সুষম বন্টন কিংবা পর্যালোচনা যা কিছুই থাকুক, যখন তারা ঘুষ প্রদান করেন, সেখানে এই আইন থাকা সত্ত্বেও যখন হয়, তখন শুধুমাত্র এটি প্রমাণিত হয় যে তার নৈতিকতার অভাব ছিল বলেই তিনি এই কাজগুলো করেছেন। অর্থাৎ যদি তার নৈতিকতাটা থাকতো, তাহলে তিনি এই ধরনের কোনো কাজ কখনো করতেন না। মাননীয় সভাপতি, আমরা বিশ্বাস করি ঠিক যখন কিনা মানুষের মাঝে নৈতিকতা আসবে, চরিত্র নিষ্ঠা আসবে, ঠিক সেই সময়টায় প্রত্যেকটা মানুষ দুর্নীতি থেকে মুক্ত হবেন। বিতর্কের বিষয়টি নির্ধারিত হয়েছিল শৈশবের নৈতিক শিক্ষায় দুর্নীতি প্রতিরোধের সেরা উপায়, পক্ষে অবস্থান করছি। অর্পিত দায়িত্ব অনুযায়ী তৃতীয় ক্ষেত্রটি ব্যাখ্যা করব, অর্থাৎ প্রমাণ করব রাষ্ট্রীয় ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে শৈশবের নৈতিক শিক্ষায় সেরা উপায়। গত 27 জানুয়ারি জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, দুর্নীতি প্রতিরোধে ব্যক্তি পর্যায়ে কর্তব্যনিষ্ঠা ও সততা তথা চরিত্রনিষ্ঠা খুব বেশি দরকার। মাননীয় সভাপতি, আমরাও বিশ্বাস করি দুর্নীতি প্রতিরোধে চরিত্রনিষ্ঠায় সবচেয়ে বেশি প্রয়োজন, আর মানুষের এই চরিত্রনিষ্ঠা তৈরি করা যায় শুধুমাত্র নৈতিক শিক্ষার মাধ্যমে। মাননীয় সভাপতি, বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন রয়েছে, দুর্নীতি দমনে তাদের অনেক লক্ষ্য রয়েছে। এই প্রত্যেকটি লক্ষ্য পূরণে তাদের চিহ্নিত কৌশলগুলোর মাঝে উল্লেখযোগ্য হলো শিক্ষা প্রতিষ্ঠানের সততা সংঘ, জনসম্পৃক্ত প্রকাশ অনুষ্ঠান, প্রকাশনা প্রভৃতি। প্রতিটি কৌশলে জোর দেওয়া হয়েছে মানুষের নৈতিক মূল্যবোধ নিশ্চিতের উপর। কারণটি খুবই সহজ, রাষ্ট্রীয় ক্ষেত্রে অত্যন্ত কঠোর আইন থাকলেও তার বাস্তবায়ন নির্ভর করে রাষ্ট্রের প্রতিটি মানুষের নৈতিকতার উপর। একটি রাষ্ট্রে যদি আইন বা তত্ত্বাবধান কিছুই না থাকে, কিন্তু প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি স্তরে নৈতিকতা চর্চা করে এবং নৈতিকতার শিক্ষা পায়, সেই রাষ্ট্রে কখনো দুর্নীতি হবে না। কিন্তু একটি রাষ্ট্রে আপনি যতই কঠোর আইন রাখুন, যতই কঠোর তত্ত্বাবধান করুক, মানুষ যেই স্থানটাতে সিসিটিভি ক্যামেরা নেই, সেখানে গিয়ে আজকে দুর্নীতি করবে, কারণ তার আজকে সেই নৈতিকতা নেই। এই নৈতিকতা শিক্ষাটা তাকে দিতে হলে আজকে আমাদের দরকার নৈতিক শিক্ষা প্রদান, এবং এই নৈতিক শিক্ষাটা আমাদের দিতে হবে শৈশব থেকেই। তাই বিশ্বাস করি শৈশব থেকে নৈতিক শিক্ষা প্রদানই সেরা উপায়। মাননীয় সভাপতি, বলা হতে পারে অর্থনৈতিক অসচ্ছলতার কারণেও মানুষ দুর্নীতি করে, যেটা তারা বলেছেন। এক্ষেত্রে বলবো অর্থনৈতিকভাবে অসচ্ছল রাষ্ট্র এস্তোনিয়ার কথা, সেখানে কিন্তু কোনোই দুর্নীতি নেই। কারণটা কি? এর পেছনের রহস্য হলো সেখানকার শিক্ষা ব্যবস্থায় শিশুরা যেন প্রকৃত শিক্ষা পায়, যার মাঝে নৈতিক শিক্ষা অন্তর্ভুক্ত, এবং প্রত্যেক শিশুর মাঝে যেন নৈতিক মূল্যবোধ জাগ্রত হয় তা নিশ্চিত করা হয়, এবং যা থেকে প্রমাণ হয় অর্থনৈতিক অভাব থাকলেও প্রকৃত নৈতিক শিক্ষাপ্রাপ্ত মানুষ কখনোই দুর্নীতি করবে না। তাই বলতে পারি শৈশবের নৈতিক শিক্ষায় দুর্নীতি প্রতিরোধের সেরা উপায়। ধন্যবাদ। আজকের বিতর্কে 7 ভাই নয় 5 ভাই চম্পার একমাত্র পারুল বোন আজরান কারিমা, বিপক্ষ দলের দলনেতা। আমন্ত্রণ জানাচ্ছি কারিমাকে। প্রথমে শুরু করছি প্রতিপক্ষের যুক্তি খণ্ডন দ্বারা। প্রতিপক্ষ, আপনি বলে গিয়েছিলেন
দুর্নীতি নৈতিক শিক্ষার দ্বারা আমরা কিভাবে রোধ করব, কিন্তু প্রতিপক্ষ লক্ষ্য করুন, পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। নিয়ন্ত্রণ ছাড়া ক্ষমতা মূল্যহীন। উৎসবমুখর দুর্নীতি যখন বর্তমানে মারাত্মক ক্যান্সার ব্যাধির মতো, তখন প্যারাসিটামল দিয়ে ক্যান্সার নিরাময়ের চেষ্টা অরণ্যে রোদনের মতোই। কিন্তু ক্যান্সার নিরাময়ের ক্ষেত্রে যে কেমোথেরাপি দরকার, সেটাই হচ্ছে আমাদের স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত প্রতিষ্ঠানের পদ্ধতিগত কিছু পরিবর্তন সাধন জানলা দিয়ে পালায়। আমাদের দেশের 90% মানুষের কাছে রয়েছে মাত্র 10% সম্পদ, কিন্তু 10% মানুষের কাছে রয়ে গেছে দেশের 90% সম্পদ। ফলে বাড়ছে দরিদ্রের উপর শোষণ, বাড়ছে কিশোর অপরাধগুলো। প্রতিপক্ষ আজকে আপনারা যে শিশুদের নৈতিক শিক্ষার দ্বারা দুর্নীতি প্রতিরোধের চেষ্টায় আছেন, সেই শিশুদেরকে ব্যবহার করা হচ্ছে মাদক দ্রব্য পাচার, চোরাচালান ইত্যাদি দুর্নীতির কাজে। তাহলে প্রতিপক্ষ আপনি নৈতিক শিক্ষাটি ঘটাবেন কার? প্রদীপের তলায় যে অন্ধকার, তা আপনাকে আগে মুছতে হবে। বাংলাদেশ শিশু আইন 1974 উল্লিখিত কিশোর অপরাধের মূল কারণ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হওয়া, ফলে তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার প্রকোপ বাড়ছে, যাকে বলে অভাবের স্বভাব নষ্ট। প্রতিপক্ষের দলের দলনেতা আপনি বলে গিয়েছিলেন ফিফার যে আইন রক্ষাকারী সংস্থা ফিফার যিনি রয়েছিলেন সেডা ব্ল্যাটার, তাকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু প্রতিপক্ষ তাকে কেন বরখাস্ত করা হয়েছে? ফিফা কন্ট্রোলিং কমিটি এবং জরিমানা করা কারণেই তাকে বা এভাবেই তাকে বরখাস্ত করা হয়েছে। সেখানে আইনের প্রয়োগ রয়েছে এবং স্বচ্ছতা এবং জবাবদিহিতার কারণেই তাকে বরখাস্ত করা হয়েছে। এখানে আপনার নৈতিক শিক্ষা তাকে বরখাস্ত করেনি। প্রতিপক্ষ নৈতিক শিক্ষা দিয়ে যদি সকল সমস্যার সমাধান হতো, তাহলে একটি রাষ্ট্রে কখনো আইন প্রণয়ন করা হতো না। নৈতিক শিক্ষা দ্বারা একটি রাষ্ট্র এমনিতেই চলে যেত। প্রতিপক্ষ আপনারা বারবার নৈতিক শিক্ষাকেই, শিশুর শৈশবে নৈতিক শিক্ষাকেই দুর্নীতি প্রতিরোধের সেরা উপায় বলছেন। কিন্তু প্রতিপক্ষ আপনাদের কথা মতো যদি এভাবেই ভাবি, তাহলে দুর্নীতির মতো করাল গাছে যখন আমাদের করে দুর্নীতি উদ্ভব না হতে দেয় বা চলমান দুর্নীতি ঠেকাতে হবে। এবং এই চলমান দুর্নীতি ঠেকাতে দুদক শতকরা 60% দুর্নীতিবাজদের কঠোর শাস্তির আওতায় এনে দুর্নীতি দমনে যে চেষ্টা করে যাচ্ছে এবং সফল হচ্ছে, সেই দৃষ্টান্ত করে যাচ্ছে। এবং এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুর্নীতিবাজদের এই দুর্নীতির রোধে কি আপনি পুনরায় তাদের শৈশবে ফিরে নিয়ে নৈতিক শিক্ষায় শিক্ষিত করবেন? তা যেহেতু অসম্ভব, তাহলে এর জন্য দরকার সঠিক সমাধান। প্রতিপক্ষ লক্ষ্য করুন, বাংলাদেশ শিশু আইনে যে উল্লেখ রয়েছে শিশুর অপরাধ, আমরা যে শৈশবের শিশুদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করব, সেই শিশুদেরকে আগে নিরাপদ করতে হবে। আর সেই শিশুদেরকে যথাযথ আইনের প্রয়োগ, স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে সকল দুর্নীতি হ্রাস সম্ভব। মাননীয় সভাপতি, গণতন্ত্রের প্রকৃত শাসন আইনের শাসন প্রতিষ্ঠিত করা। গণতন্ত্র সূচকে নরওয়ে, ডেনমার্ক, সুইডেন, সুইজারল্যান্ড অনেক এগিয়ে এবং এই সকল রাষ্ট্রে দুর্নীতির সূচকে স্কোর 27 থেকে 88। কেননা এই সকল রাষ্ট্রে রাজনৈতিক সদিচ্ছা, জবাবদিহিতায় জনগণের ক্ষমতায়নের জায়গাটি নিশ্চিত করা হয়েছে। প্রতিপক্ষের জ্ঞাতার্থে বলছি, প্রতিপক্ষ প্রত্যেক পিতামাতার শিক্ষা প্রতিষ্ঠান ধর্মীয় অনুশাসনে শিশুদেরকে নৈতিক শিক্ষা শিক্ষিত করে, কিন্তু পরবর্তীতে যে তারা দুর্নীতিতে একসাথে কাজ করবে না, দুর্নীতিতে জড়াবে না, তার কোনো দৃষ্টান্ত এখন পর্যন্ত স্থাপিত হয়নি। অপরদিকে কিছু দৃষ্টান্তমূলক ব্যবস্থায় দুর্নীতি রোধ করতে পারে। এভাবে বাংলাদেশ এগিয়ে যাবে তার লক্ষ্যমাত্রার দিকে। ফিরে পাবো আমরা দুর্নীতিমুক্ত স্বপ্নের সোনার বাংলা। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সকলকে। বিষয় হচ্ছে যে দুর্নীতি প্রতিরোধের সেরা উপায় কোনটি বলে দেওয়া হয়েছে প্রতিপাদ্যে শৈশবের নৈতিক শিক্ষা, একটা প্রপঞ্চ। আমি একটু অবাক হয়েছি, একটা পুরনো জার্গন আছে, এটা কিন্তু পক্ষদল ব্যবহার করেনি, যে কাদামাটি দিয়ে শিবও গাড়া যায় আবার বাঁদরও গাড়া যায়। এই কথাটা পক্ষ দলের একজনও বলেনি। আবার অবাক হয়েছে, বিপক্ষ দলও এই জার্গনটি ব্যবহার করেনি, চোরানো আসনে ধর্মের কাহিনী। অর্থাৎ দুপক্ষই মিস করে গেছে। কিন্তু আমাকে কথা বলতে হবে যে আজকের প্রতিবাদ্য ছিল কিছুটা ইউটোপিয়ান। পক্ষ দলকে শুধুমাত্র এটিকেই তাত্ত্বিকভাবে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য অনেক সংগ্রাম করতে হয়েছে এবং এটি করতে গিয়ে তারা বেশ সাফল্যের সঙ্গে কাজটি করেছে। তাদের বলবার স্টাইল ছিল ভালো, কিন্তু তারা স্ক্রিপ্ট ফলো করেছে, স্ক্রিপ্ট দেখে বলেছে। দ্বিতীয় বক্তা খুব সুন্দর করে বলতে বলতে বাজারকে ভাজার বলেছেন। এই ধরনের কিছু উচ্চারণ প্রমাদ ঘটেছে। কখনো কখনো কিছু উদাহরণ এসছে যেগুলো একটু মিসলিডিং হতে পারে। স্তোনিয়ার উদাহরণ এসছে, কিন্তু আমরা বলি যদি আমরা খুব ব্যাপক পরিসরে দেখি, তাহলে দেখব যে যদি অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য আসে এবং সম্পদের সুষম বন্টন হয়, স্বভাবতই দুর্নীতির পরিমাণ কমে যায়। এটি পরিসংখ্যান প্রমাণ করে দিতে পারে। কিন্তু এত বড় একটা রসগোল্লা পাবার পরেও বিপক্ষ দল এটি ভালোভাবে ব্যবহার করতে পারেনি। অন্যদিকে পক্ষ দল অনেক কিছুকে নিয়ে এসছে একসঙ্গে করে, যেগুলোকে দুর্নীতিকে প্রতিরোধ করতে পারে, প্রতিকার করতে পারে, কিন্তু তারা এই কথাটিতে যায়নি যেটিতে পক্ষ দল
খুব প্রভাব বিস্তার করে বলবার চেষ্টা করেছে কোনটি সেরা উপায়। দুর্নীতির দুটো দিক রয়েছে, একটা হচ্ছে আর্থিক দুর্নীতি, একটা হচ্ছে বৌদ্ধিক দুর্নীতি বা বুদ্ধিবৃত্তিক দুর্নীতি, ফিনান্সিয়াল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি। আমি ঠিক বুঝতে পারছিলাম না একটি পার্টিকুলার পেশার উপর, নির্দিষ্ট পেশার উপর কেন আক্রমণ হচ্ছে, অন্যদের উপর কেন নয়। এবং আরো ভয় পাচ্ছিলাম বিচারকদের একজন ডাক্তার সুদীপ আছে, তার্কিকদের উদ্দেশ্যে কিছু বলবার জন্য। আমাদের যারা আজকের বিতার্কিক তারা সবাই তাদের জীবনের শুরুতেই যে দুর্নীতি নামে আমাদের সমাজে যে একটি অপরাধ রয়েছে, একটি খারাপ শব্দ রয়েছে, সেই বিষয়টির সাথে তাদেরকে পরিচিত করে দেওয়ার জন্য। কেননা বিতর্কের মাধ্যমে তারা কিভাবে দুর্নীতি আমাদের সমাজে বিস্তার করে এবং দুর্নীতি কিভাবে প্রতিরোধ করা যেতে পারে তা আজকে আমরা তাদের কাছ থেকেই শুনলাম। এবং আমার বিশ্বাস যে আগামী দিনে তারা যখন তাদের কর্মজীবনে প্রবেশ করবেন, আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ তাদেরকে তাদের কর্মজীবনে এই দুর্নীতি শব্দের কাছ থেকে দূরে সরে যেতে সহায়তা করবে। আজকেও যে প্রবাদ প্রবচনগুলো শুনলাম যে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা কিংবা সদা সত্য কথা বলতে হবে, সব কিছু শোনার পরও এবং পরিবার এবং ধর্ম সব জায়গা থেকেই আমরা নৈতিকতার উপদেশ পেয়ে থাকি, কিন্তু দেখা যায় যে আমরা ব্যক্তিগত কর্মজীবনে কিন্তু সেই উদাহরণগুলো দেখতে পাই না, অথবা কিংবা আমরা সেই পথ থেকে বিচ্যুত হই। কাজেই সেই প্রশ্নটা এসে যায় যে শৈশবের নৈতিক শিক্ষাই কি তাহলে সেরা উপায়, কিংবা আমরা সেই শিক্ষা আসলে পরিবেশের কারণে, আমাদের অর্থনৈতিক অবস্থার কারণে, কিংবা যারা এই বিষয়গুলোকে প্রতিরোধ করতে পারবেন সেই সমাজ ব্যবস্থায় বা সে রাষ্ট্রের সেই অব্যবস্থার মধ্যে কোনো খুঁত থাকার কারণে আমরা সেই নৈতিকতার পথ থেকে বিচ্যুত হই। ধন্যবাদ জানাই দুই দলের তার্কিকদের যে আমরা একটি উপভোগ্য বিতর্ক দেখেছি। বিতর্ক একটি যেই শিল্প, সেই শিল্পে আসলে স্ক্রিপ্ট নির্ভর হওয়া যাবে না, কেননা আসলে পাণ্ডুলিপি মুখস্থ করে বলা আর বিতর্কে বক্তব্য উপস্থাপন করা এ দুটো জিনিস এক নয়। তবে ভবিষ্যতে তারা তাদের এই উপস্থাপনায় মনোযোগী হবেন উচ্চারণের বিষয়ে, বাচনভঙ্গির বিষয়ে এবং যুক্তি প্রয়োগ এবং খণ্ডনের বিষয়ে, এবং তাদের এই চর্চা ভবিষ্যতে তাদেরকে আরো ভালো বক্তব্য উপস্থাপনে সহায়তা করবে। খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বিতর্কে আজকের বিজয়ী দল হচ্ছেন বিজ্ঞ বিচারকদের রায়ে আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল। তাদের অভিনন্দন। অসাধারণ বিতর্ক করেছে আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, বাজিতপুর, কিশোরগঞ্জ। তাদের লড়াই ছিল অসাধারণ এবং আমি নিশ্চিত যে তারা ভবিষ্যতে আরো অনেক দূর যাবে। তাদেরকে অভিনন্দন জানাই। আজকের শ্রেষ্ঠ বক্তা মোহাম্মদ মিহসান বিন মাকসুদ, আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল, তাকে অভিনন্দন। দর্শক, আপনারা আমাদের সঙ্গে ছিলেন, সঙ্গে থাকবেন এই প্রত্যাশা। ভালো থাকবেন।